স্বাগত। আজকে আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো, যেটা বহু বছর ধরে মানুষকে বিশালভাবে অনুপ্রাণিত করে আসছে। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, তাই না? একদম। প্রায় ৯০ বছর হতে চলল বইটার, আর এর আবেদনটা কিন্তু কমেনি। হুম। আমরা আজকে মূলত এর 1937-এর যে পাবলিক ডোমেন সংস্করণটা আছে সেটার কিছু অংশ নিয়ে কথা বলবো। আচ্ছা। তবে হ্যাঁ, শুরুতেই যেমন বইটাতেও বলা আছে, এই আলোচনা কিন্তু হিল পরিবার বা ফাউন্ডেশন দ্বারা অনুমোদিত নয়, এটা মনে রাখা ভালো। অবশ্যই, অবশ্যই। সেটা স্পষ্ট থাকা দরকার। আমাদের আজকের লক্ষ্যটা হলো এই বইয়ের একদম ভেতরের কথাগুলো, নির্যাসটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করা। কিভাবে আমাদের চিন্তা, আমাদের ভাবনা চিন্তার সাফল্য বা ধরুন সম্পদ অর্জনের পথে চালিকা শক্তি হতে পারে। হ্যাঁ, কিভাবে নিজের মনকে কন্ট্রোল করা যায়। ঠিক। আর অ্যান্ড্রু কার্নেগির আইডিয়া থেকে যে এই বইটার জন্ম, সেটার প্রভাব তো আজও দেখা যায়। অবশ্যই। বইটাতে মোট ১৩টা নীতির কথা বলা হয়েছে, যার মাধ্যমে শুধু যে টাকা পয়সা তা নয়, খ্যাতি, ক্ষমতা, এমনকি মানসিক শান্তি বা সুখ সবই অর্জন করা সম্ভব বলে লেখক মনে করেন। কিন্তু সবকিছুর মূলে আছে একটা খুব শক্তিশালী ধারণা। তাহলে ওখান থেকেই শুরু করা যাক। কি সেই মূল ধারণাটা? মূল কথাটা বইয়ের একেবারে কেন্দ্রে যা আছে সেটা হলো চিন্তা আসলে বাস্তব বস্তু, থটস আর থিংস। চিন্তা বাস্তব বস্তু। ইন্টারেস্টিং। হ্যাঁ, অর্থাৎ আমাদের চিন্তাগুলো যখন সেগুলোর সাথে একটা খুব পরিষ্কার উদ্দেশ্য থাকে, লেগে থাকার মানসিকতা থাকে, আর থাকে একটা তীব্র প্রচণ্ড আকাঙ্ক্ষা, তখন সেটা সত্যি সত্যি বাস্তবে রূপ নিতে পারে। এটা শুধু পজিটিভ থিঙ্কিংয়ের মতো হালকা ব্যাপার নয় কিন্তু। তার থেকেও গভীর কিছু। একদম। বইতে কি কোনো উদাহরণ আছে এই বিষয়ে? বাস্তবে এটা কাজ করে এমন কিছু? অবশ্যই আছে। এডউইন সি বার্নসের গল্পটা তো অসাধারণ। ভদ্রলোক টমাস এডিসনের সাথে কাজ করার স্বপ্ন দেখতেন, তার জন্য কাজ করা নয়, একেবারে পার্টনার হিসাবে। আচ্ছা। এই ইচ্ছাটা এতটাই তীব্র ছিল যে উনি প্রায় কোনো টাকা ছাড়াই একটা মালবাহী ট্রেনে চেপে এডিসনের অফিসে গিয়ে হাজির হয়েছিলেন। ভাবা যায়। হ্যাঁ, আর তার চোখে মুখে এমন একটা কিছু ছিল যা এডিসন দেখেই বুঝেছিলেন। কি সেটা? ওই যে বললাম, দৃঢ় সংকল্প। এডিসন পরে বলেছিলেনও, যখন কেউ কোনো কিছু এতটাই মন প্রাণ দিয়ে চায় যে তার জন্য সব বাজি রাখতে রাজি থাকে, সে সফল হবেই। বার্নস কিন্তু প্রথমে খুবই সামান্য একটা কাজ পেয়েছিলেন, কিন্তু লক্ষ্যটা তার স্থির ছিল এডিসনের ব্যবসায়িক সহযোগী হওয়া, এবং শেষ পর্যন্ত তিনি তা হয়েছিলেনও। এডিসনের ডিকটেটিং মেশিন বিশ্বজুড়ে বিক্রি করে প্রচুর সম্পদ করেছিলেন। তার শুধু একটা অস্পষ্ট ভালো থাকার ইচ্ছা থাকলেই চলবে না, দরকার একটা খুব সুনির্দিষ্ট লক্ষ্য, আর সেটার প্রতি একটা তীব্র টান, তাই তো? ঠিক ধরেছেন। হিল এটাকে বলছেন জ্বলন্ত আকাঙ্ক্ষা, বার্নিং ডিজায়ার। আর এর সাথে আরেকটা জরুরি জিনিস হলো পেছনের সব সেতু পুড়িয়ে ফেলার মানসিকতা। হলো ব্যর্থ হলে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা খোলা না রাখা। ধরুন সেই পুরনো দিনের যোদ্ধাদের মতো, যারা শত্রুর দ্বীপে নেমে নিজেদের জাহাজ পুড়িয়ে দিত। হয় জয়, নয় মৃত্যু, এই রকম একটা ডেডিকেশন। আচ্ছা আচ্ছা। এই প্রসঙ্গেই তো আরিও ডার্বির গল্পটাও মনে পড়ছে, যিনি সোনার খনিতে কাজ করতে গিয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, খুব বিখ্যাত গল্প। সোনার ৩ ফুট দূরে থেমে যাওয়ার গল্প। ডার্বি আর তার চাচা অনেক খোঁড়াখুড়ির পর যখন আর সোনা পাচ্ছিলেন না, হাল ছেড়ে দিয়ে সরঞ্জামগুলো বিক্রি করে দেন এক পুরনো জিনিসপত্রের ব্যবসায়ীর কাছে। তারপর? সেই ব্যবসায়ী আবার একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন, আর ইঞ্জিনিয়ার বলেন, আপনারা তো সোনার খনির মূল শিরার মাত্র ৩ ফুট আগে থেমে গেছেন। তারপর তো ইতিবাস। ওই ব্যবসায়ী কোটিপতি হয়ে যান। কি সাংঘাতিক ব্যাপার! মাত্র ৩ ফুটের জন্য। কিন্তু এই ভুলটাই তো ডার্বিকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল, তাই না? একদম তাই। এই অভিজ্ঞতা থেকে তিনি অধ্যবসায় লেগে থাকার গুরুত্বটা বুঝেছিলেন। পরে যখন তিনি জীবন বীমা বিক্রি করতে নামেন, তখন এই শিক্ষাটাই কাজে লাগিয়েছিলেন। কিভাবে? যখনই কেউ বীমা কিনতে না বলতো, তার মনে পড়ত যে তিনি সোনার খনি ৩ ফুট দূরে হাল ছেড়ে দিয়েছিলেন, তাই এবার আর থামতেন না। আর এভাবেই তিনি আমেরিকার অন্যতম সফল বীমা বিক্রেতা হয়েছিলেন। হিল বলছেন, ৫০০র বেশি সফল ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে তিনি দেখেছেন, অনেকের জীবনের সবচেয়ে বড় সাফল্যটা এসেছে সবচেয়ে বড় ব্যর্থতার ঠিক পরে। ব্যর্থতা নাকি একটা ধূর্ত প্রতারক, খুব চালাকি করে আমাদের থামিয়ে দেয়। ডার্বির আরেকটা গল্প তো আছে, এক কৃষ্ণাঙ্গ শিশু আর তার চাচার ঘটনা।
সেটাও নাকি ইচ্ছাশক্তির ক্ষমতা বুঝিয়েছিল। হ্যাঁ, সেটাও আছে। ইচ্ছাশক্তি যে কতটা প্রবল হতে পারে সেই বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছিল এই ঘটনায়। আচ্ছা, হিল তো বইয়ের মধ্যে বারবার একটা গোপন রহস্যের কথাও বলেছেন, কিন্তু সেটা ঠিক কি তা খোলাসা করেননি। এই রহস্যটা আসলে কি? এটা কি এই চিন্তা আর আকাঙ্ক্ষার শক্তির সাথেই যুক্ত? মনে তো হয় সেটাই। হিল বলেছেন এই রহস্যটা নাকি তাদের কাছেই ধরা দেয় যারা প্রস্তুত, যারা খুঁজছে। অ্যান্ড্রু কার্নিগি নাকি এই সূত্রটা হিলকে দিয়েছিলেন। তাই? হ্যাঁ, প্রায় ২০ বছর ধরে সফল মানুষদের জীবন বিশ্লেষণ করার দায়িত্ব দিয়েছিলেন হিলকে। কার্নিগি বিশ্বাস করতেন এই রহস্যটা যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে যে কেউ সফল হতে পারে। এর জন্য প্রথাগত শিক্ষার খুব বেশি দরকার নেই। উদাহরণ হিসেবে কাদের কথা বলেছেন হিল, যারা এই রহস্য ব্যবহার করে সফল? যেমন ধরুন চার্লস এম শোয়াব, যিনি ইউএস স্টিল কর্পোরেশন তৈরির আইডিয়াটা জেপি মর্গানকে এমনভাবে বুঝিয়েছিলেন যে তিনি বিশাল অঙ্কের টাকা পেয়েছিলেন। বাহ! এছাড়া সিনসিনাটির দর্জি আর্থার ন্যাশ, আইনজীবী স্টুয়ার্ট অস্টিন ওয়ার, কংগ্রেসম্যান জেনিংস র্যানল্ফ, এরকম বেশ কয়েকজনের নাম আছে। আর এডিসন বা ফোর্ডের মতো মানুষদের উদাহরণ দিয়ে হিল দেখিয়েছেন যে তথাকথিত শিক্ষার অভাব কিন্তু এই রহস্য বোঝার পথে কোনো বাধা নয়। আসল জিনিস হলো ওই তীব্র আকাঙ্ক্ষা আর জানার আগ্রহ। তাহলে এই যে আকাঙ্ক্ষা, এটাকে বাস্তবে রূপ দিতে গেলে প্রথম কাজটা কি? প্রথম এবং হিলের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হল আকাঙ্ক্ষা, ডিজায়ার। মানে শুধু ইচ্ছা নয়, একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা তৈরি করা, আর সেটাকে খুব সুনির্দিষ্ট করা। শুধু আমি ধনী হতে চাই বললে চলবে না। হিলের জন্য ৬টা ধাপের কথা বলেছেন। ৬টা ধাপ, কি কি সেগুলো একটি যদি বলেন? হ্যাঁ, বলছি। ১ নম্বর, ঠিক কত টাকা চান সেই পরিমাণটা নির্দিষ্ট করুন, একেবারে সংখ্যায়। আচ্ছা। ২, এই টাকার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত আছেন, মানে আপনার সময়, শ্রম, আইডিয়া, মেধা কি দেবেন সেটাও ঠিক করুন। ঠিক। ৩, কবে নাগাদ এই টাকাটা আপনার চাই, একটা নির্দিষ্ট তারিখ ঠিক করুন, ডেডলাইন। ডেডলাইন। ৪, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পরিকল্পনা তৈরি করুন। সেটা যত নিখুঁত নাই হোক, একটা পরিকল্পনা বানান এবং এখনই কাজ শুরু করে দিন, দেরি করবেন না। এখনই শুরু। আচ্ছা, ৫ নম্বর? ৫, এই যে ৪টে বিষয় ঠিক করলেন, টাকার পরিমাণ, বিনিময় কি দেবেন, নির্দিষ্ট তারিখ আর আপনার পরিকল্পনা, এই সব কিছু একটা কাগজে স্পষ্ট করে লিখে ফেলুন। লিখে ফেলাটাও জরুরি। খুব জরুরি। আর এরপর আসছে ৬ নম্বর ধাপ, এবং এটাই হয়তো সবচেয়ে শক্তিশালী। কি সেটা? ওই যে লিখলেন, সেই বিবৃতিটা প্রতিদিন ২বার করে জোরে জোরে পড়ুন, সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে। শুধু পড়লেই হবে? না, এখানেই আসল কৌশল। পড়ার সময় এমনভাবে অনুভব করতে হবে, এমনভাবে বিশ্বাস করতে হবে যেন আপনি ইতিমধ্যেই ওই টাকার মালিক হয়ে গেছেন। ওই ফিলিংসটা, ওই আবেগটা জরুরি। হিলের মতে আমাদের অবচেতন মন নাকি যুক্তির চেয়ে এই আবেগটাকেই বেশি গুরুত্ব দেয়, আর সেই অনুযায়ী কাজ করে। তার মানে শুধু চাইলেই হচ্ছে না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এটা পাওয়া সম্ভব এবং আমি পেয়ে গেছি। এই জায়গাটাতে কি বিশ্বাস, ফেদ বা আস্থার ভূমিকা আসছে? একদম ঠিক ধরেছেন। বিশ্বাস বা ফেথ হল দ্বিতীয় নীতি। হিলেটাকে বলছেন মনের একটা অবস্থা, যেটা জোর করে বা ইচ্ছাকৃতভাবে অটো সাজেশনের মাধ্যমে তৈরি করা যায় আর শক্তিশালীও করা যায়। অটোসাজেশন? হ্যাঁ, সেটাই আসছি। হিল বলছেন এই বিশ্বাসটাই নাকি সব রকম সম্পদ অর্জনের মূল ভিত্তি আর ব্যর্থতার একমাত্র ওষুধ। এই বিশ্বাসটাই আমাদের অবচেতন মনকে নির্দেশ দেয় আর ইনফিনিট ইন্টেলিজেন্স বা অসীম বুদ্ধিমত্তার সাথে আমাদের সংযোগ ঘটাতে সাহায্য করে। অটোসাজেশন মানে কি? নিজের মনে মনে বা নিজেকেই নিজে বলা? হ্যাঁ, অনেকটা তাই। নিজের কাছে কোনো একটা কথা, কোনো একটা বিশ্বাস বারবার বলা। সেটা সত্যি হোক বা না হোক, ক্রমাগত বলতে থাকলে মন একসময় সেটাকেই সত্যি বলে ধরে নেয়। বাহ! তবে এখানে একটা ঝুঁকির কথাও হিল বলেছেন। অবচেতন মন তো ভালো মন্দ বিচার করে না। তাই যদি নেতিবাচক চিন্তা, যেমন ধরুন ভয় বা দারিদ্র্যের চিন্তা, সেটা যদি মনে গেঁথে যায়, সেটাও কিন্তু সত্যি হয়ে যেতে পারে। সর্বনাশ! হ্যাঁ, ওই যে জোসেফ গ্রান্ট নামে এক ব্যাংক কর্মকর্তার উদাহরণ দিয়েছেন, যিনি টাকা আত্মসাতের পর ধরা পড়ার ভয়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে প্রায় মারাই যান। ডাক্তাররা বলেছিলেন এটা মানসিক আত্মহত্যা। অন্যদিকে আব্রাহাম লিঙ্কনের কথাও তো আছে।
অ্যান রাটলেজের সাথে তার সম্পর্ক কিভাবে তার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছিল। বিশ্বাস আর পজিটিভ মানসিকতার শক্তি তাহলে অমসম প্রবল। একদম। হিল তো মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকেও এই বিশ্বাসের শক্তির উদাহরণ হিসেবে দেখিয়েছেন। তিনি দেখিয়েছিলেন জোর করে নয়, মানুষের পূর্ণ সহযোগিতা আদায় করে নেওয়াই আসল নেতৃত্ব। আর এই বিশ্বাস তৈরি করার উপায়টাই হল অটোসাজেশন। এটাই ৩ নম্বর নীতি। এর জন্য দরকার একাগ্রতা আর লেগে থাকা। কিন্তু শুধু ইচ্ছা আর বিশ্বাস থাকলেই তো হবে না, জ্ঞান বা পরিকল্পনা লাগবে না? অবশ্যই লাগবে। সেখানেই আসছে চতুর্থ নীতি, স্পেশালাইজড নলেজ। হিল খুব জোর দিয়ে বলেছেন শুধু জ্ঞান থাকলেই হবে না। জ্ঞান নিজে শক্তি নয়, জ্ঞানকে যখন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজে লাগানো হয় তখনই সেটা শক্তিতে পরিণত হয়। মানে জ্ঞানের প্রয়োগটাই আসল। হ্যাঁ, আর সাধারণ জ্ঞানের চেয়েও বেশি দরকার বিশেষ আয়িত জ্ঞান, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো দরকার, কিন্তু সেটাই সব নয়। হেনরি ফোর্ড বা এডিসনের মতো মানুষদের তো খুব বেশি প্রথাগত শিক্ষা ছিল না। ঠিক। আসল কথা হলো কোথায় এবং কিভাবে দরকারি জ্ঞানটা পাওয়া যাবে সেটা জানা। হতে পারে সেটা লাইব্রেরি থেকে, বা কোনো বিশেষ কোর্স করে, বা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে শিখে। আর সেই জ্ঞানকে কাজে লাগানোর জন্য কল্পনা শক্তি দরকার। একদম। পঞ্চম নীতি হল কল্পনা বা ইম্যাজিনেশন। হিল এটাকে বলছেন মনের কারখানা, যেখানে সৎ পরিকল্পনা তৈরি হয়। তিনি 2 ধরনের কল্পনার কথা বলেছেন। একটা হলো সিনথেটিক, মানে পুরনো আইডিয়াগুলোকে নতুন করে সাজিয়ে নেওয়া। আচ্ছা। আরেকটা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন বা সৃজনশীল কল্পনা, যেখান থেকে একদম নতুন আইডিয়া আসে, ইনটিউশন বা অনুপ্রেরণা থেকে। বেশিরভাগ সময় অবশ্য আমরা সিনথেটিক কল্পনাটাই ব্যবহার করি আমাদের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য। উদাহরণ আছে? হ্যাঁ, যেমন আসা ক্যান্ডলার। তিনি কোকাকোলার ফর্মুলাটা কিনেছিলেন, তারপর নিজের কল্পনা শক্তি দিয়ে সেটাকে একটা বিশাল ব্যবসায় পরিণত করেন। আরেকজন ডক্টর ফ্র্যাঙ্ক গুনজালুস, যিনি $1 মিলিয়ন সংগ্রহের স্বপ্ন দেখেছিলেন একটা ইনস্টিটিউট তৈরির জন্য, এবং সেটা করেও ছিলেন। আসলে আইডিয়াটাই আসল, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা এই কল্পনাতেই তৈরি হয়। আইডিয়া তো দারুণ জিনিস, কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না। পরিকল্পনা, সিদ্ধান্ত এগুলো তো লাগবে। ঠিক, আইডিয়া যথেষ্ট নয়। তাই ষষ্ঠ নীতি হল সংগঠিত পরিকল্পনা, অর্গানাইজড প্ল্যানিং। একটা বাস্তবসম্মত পরিকল্পনা দরকার। আর এখানেই হিল একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের উপর জোর দিয়েছেন, সেটা হল মাস্টার মাইন্ড জোট তৈরি করা। মাস্টারমাইন্ড সেটা কি? মানে হলো আপনার লক্ষ্যের সাথে মেলে বা আপনাকে সাহায্য করতে পারে এমন সমমনা মানুষদের সাথে একটা দল তৈরি করা। তাদের জ্ঞান, অভিজ্ঞতা, পরামর্শ আপনার পরিকল্পনাকে আরও নিখুঁত করতে সাহায্য করবে। একসাথে কাজ করা। আচ্ছা, মানে একা একাই না করে। হ্যাঁ, পরিকল্পনা তো ব্যর্থ হতেই পারে। এডিসন যেমন বাল্ব আবিষ্কারের আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু থামলে চলবে না। ব্যর্থ হলে নতুন পরিকল্পনা নিয়ে আবার এগোতে হবে। হেনরি ফোর্ড যেমন, ইঞ্জিনিয়াররা যখন বলল V8 ইঞ্জিন বানানো সম্ভব নয়, তিনি বলেছিলেন বানাতেই হবে। আমি এটা চাই এবং আমি এটা পাবই। ওই জেদটা দরকার। এই যে জেদ, এই যে সিদ্ধান্তে অটল থাকা, এটাই কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা? মানে সপ্তম নীতি। একদম তাই। হিল বলছেন যারা সফল হন তারা খুব দ্রুত এবং খুব দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন। আর বেশিরভাগ মানুষ যারা গড়পড়তা জীবন কাটান তারা সিদ্ধান্ত নিতে দেরি করেন, ইতস্তত করেন। আর এই দ্বিধা থেকেই জন্ম নেয় সন্দেহ আর ভয়। হিল বলছেন পৃথিবী তার জন্য পথ ছেড়ে দেয় যে জানে সে কোথায় যাচ্ছে। সিদ্ধান্তহীনতা মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু সিদ্ধান্ত নিলেই তো কাজ শেষ না, সেটাতে লেগে থাকতে হবে তো। এখানেই কি অধ্যবসায় বা পারসিস্টেন্সের ভূমিকা? অবশ্যই। অষ্টম নীতি এটাই, অধ্যবসায়, পারসিস্টেন্স। এটা হলো ইচ্ছাশক্তি, যা আপনাকে সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। আবার ডার্বির গল্পটা ভাবুন। হ্যাঁ, 3 ফুট দূরে থেমে না যাওয়া। ঠিক। হিলের মতে অধ্যবসায়ের অভাবটাই ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর একটা। এটা গড়ে তোলার জন্য দরকার ওই সুনির্দিষ্ট লক্ষ্য, তীব্র আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, পরিকল্পনা, সঠিক জ্ঞান, মাস্টারমাইন্ড গ্রুপের সহযোগিতা, ইচ্ছাশক্তি এবং অভ্যাস। তিনি বারবার মনে করিয়ে দেন প্রত্যেকটা ব্যর্থতার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সমান বা তার চেয়েও বড় সাফল্যের বীজ। ফ্যানি হার্স্ট, কেট স্মিথ, W.C. ফিল্ডস এদের উদাহরণও তো দিয়েছেন। হ্যাঁ,
এরা সবাই চরম প্রতিকূলতার মধ্যেও লেগেছিলেন বলেই সফল হয়েছিলেন। এই লেগে থাকার জন্য বা অধ্যবসায় বজায় রাখার জন্য মাস্টারমাইন্ড গ্রুপ কতটা জরুরি? নবম নীতি তো এটাই। অত্যন্ত জরুরি। মাস্টারমাইন্ড প্রিন্সিপল মানে তো আগেই বললাম, 2 বা তার বেশি মানুষ মিলে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য একেবারে একাত্ম হয়ে কাজ করে। এর ফলে শুধু যে ভালো পরামর্শ বা সহযোগিতা পাওয়া যায় তা নয়, হিল বিশ্বাস করতেন একাধিক মন যখন একসাথে কাজ করে তখন একটা তৃতীয়, অদৃশ্য কিন্তু শক্তিশালী মানসিক শক্তি তৈরি হয়। তাই হ্যাঁ, অনেকটা ব্যাটারির মতো। অনেকগুলো সেল একসাথে জুড়লে যেমন পাওয়ার বাড়ে, ফোর্ডের সাথে এডিসন, বারব্যাংক, ফায়ারস্টোনের বন্ধুত্বকে তিনি এর দারুণ উদাহরণ হিসেবে দেখিয়েছেন। একা যতটা করা যায়, একসাথে মিলে তার চেয়ে অনেক বেশি কিছু করা সম্ভব। আচ্ছা, এরপর বইতে কিছু অন্যরকম শক্তির কথাও বলা হয়েছে, যেমন দশম নীতি যৌনশক্তির রূপান্তর, সেক্স ট্রান্সমিউটেশন। এটা বেশ অন্যরকম শোনায়। হ্যাঁ, এটা হিলের সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো একটু বিতর্কিত লাগতে পারে। তিনি যৌনশক্তিকে মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগ বা ইমোশন বলে মনে করতেন। হুম। তার তত্ত্বটা ছিল, এই যে প্রচণ্ড শক্তি, এটাকে শুধু শারীরিক প্রকাশের মধ্যে আটকে না রেখে যদি সৃজনশীল কাজে লাগানো যায়, যেমন শিল্প, সাহিত্য বা ব্যবসা, তাহলে সেটাই প্রতিভার জন্ম দেয় বা বড় সাফল্যের কারণ হয়। কিভাবে? তিনি মনে করতেন, ইতিহাসে যারা খুব বড় কিছু অর্জন করেছেন তাদের মধ্যে এই ক্ষমতাটা ছিল। তারা এই এনার্জিটাকে অন্যদিকে চালিত করতে পেরেছিলেন। তিনি এও বলেছেন যে পুরুষরা অনেক সময় 40-50 বছর বয়সের আগে খুব বড় সাফল্য পান না, কারণ তারা নাকি অল্প বয়সে এই শক্তিটা অন্যভাবে নষ্ট করেন। যখন এই শক্তির সাথে ভালোবাসা বা রোম্যান্সের মতো আবেগ মেশে, তখন নাকি সেটা আরও শক্তিশালী হয় আর বিচার বুদ্ধিকে স্থির করে। তার মানে ভেতরের যে শক্তিশালী আবেগগুলো আছে সেগুলোকে সঠিক পথে চালনা করাটাই আসল কথা। একদম। আর এই চালনা করার কাজটা করে কে? আমাদের অবচেতন মন। দ্য সাবকনশিয়াস মাইন্ড। এটাই একাদশ নীতি। হেল এটাকে বলেছেন আমাদের সসীম মন আর অসীম বুদ্ধিমত্তার মধ্যে একটা সংযোগকারী। একটা ব্রিজ। হ্যাঁ, আমরা যা কিছু বারবার ভাবি, বিশেষ করে যে ভাবনাগুলোর সাথে তীব্র আবেগ জড়িয়ে থাকে, সেটা ভালো আবেগ হোক বা খারাপ, সেগুলো এই অবচেতন মনে জমা হয়, আর অবচেতন মন সেই অনুযায়ী কাজ করে। ওই যে অটো সাজেশন, বিশ্বাস, এই সব কিছুর মাধ্যমে আমরা আসলে অবচেতন মনকেই প্রভাবিত করার চেষ্টা করি। তাই একে পজিটিভ চিন্তা দিয়ে, ইতিবাচক আবেগ দিয়ে ভরিয়ে রাখাটা খুব জরুরি। আর এই অবচেতন মন কি আমাদের মস্তিষ্ক আর ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ করে? মানে দ্বাদশ আর ত্রয়োদশ নীতি? হ্যাঁ, হিল মস্তিষ্ককে তুলনা করেছেন একটা ব্রডকাস্টিং বা রেডিও স্টেশনের সাথে, যেটা চিন্তার তরঙ্গ বা ভাইব্রেশন গ্রহণও করে আবার প্রেরণও করে। ইন্টারেস্টিং। আর ষষ্ঠ ইন্দ্রিয় হল ক্রিয়েটিভ ইমাজিনেশন বা ইনটিউশন, সজ্ঞা, যেটা আমাদের ওই ইনফিনিট ইন্টেলিজেন্স বা অসীম বুদ্ধিমত্তার সাথে সরাসরি যুক্ত করে। এখান থেকেই আসে ওই হঠাৎ মাথায় আসা আইডিয়া বা অনুপ্রেরণা। হিল বলেছেন এটা চর্চা আর ধ্যানের মাধ্যমে বিকশিত হয়। তিনি এমনকি নিজের অদৃশ্য পরামর্শদাতাদের কথা বলেছেন, যেমন লিঙ্কন, এমারসন, নেপোলিয়ন, যাদের সাথে তিনি কাল্পনিক আলোচনা করতেন আইডিয়া পাওয়ার জন্য। এটা আসলে গভীর মনোনিবেশ আর অটো সাজেশনেরই একটা উন্নত পর্যায়। দারুণ সব ধারণা। সব শেষে হিল কিন্তু ভয়কে জয় করার উপর খুব জোর দিয়েছেন, কারণ এই ভয়গুলোই তো আমাদের আসল বাধা, তাই না? একদম ঠিক। বইয়ের শেষ দিকে ভয়কে জয় করা, ওভারকামিং ফিয়ার নিয়ে খুব বিস্তারিত আলোচনা আছে। হিল মূলত 6টা মৌলিক ভয়ের কথা বলেছেন: দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, অসুস্থতার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় আর মৃত্যুর ভয়। এই 6টা ভয়? হ্যাঁ, আর তিনি বলেছেন সব ভয়ের মূলে আছে একটাই জিনিস, দ্বিধা বা সিদ্ধান্তহীনতা। তাই ভয়কে জয় করতে হলে সবার আগে দরকার দৃঢ় সিদ্ধান্ত। কোন ভয়টা সবচেয়ে খারাপ? হিলের মতে দারিদ্র্যের ভয়টাই সবচেয়ে ধ্বংসাত্মক। এটা মানুষের ভেতরের উদ্যোগ, উচ্চাকাঙ্ক্ষা সব নষ্ট করে দেয়। সমালোচনার ভয়ও খুব খারাপ, এটা আমাদের নতুন কিছু করতে বা ভাবতে বাধা দেয়। অসুস্থতার ভয় তো অনেক সময় কাল্পনিক, মানে হাইপোকন্ড্রিয়া। তাহলে এই ভয়গুলো থেকে বেরোনোর উপায় কি? হিলের মূল কথা হল ভয়টাকে বিশ্লেষণ করুন, বুঝুন যে এটা কোথা থেকে আসছে এবং তারপর এর ঠিক উল্টো কাজটা করুন। যেমন দারিদ্র্যের ভয় কাটাতে হলে সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা করুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। সমালোচনার ভয় পাত্তা দেবেন না,
আত্মবিশ্বাসী হন। অসুস্থতার ভয় সুস্থ জীবনযাপন করুন, ইতিবাচক ভাবুন। মৃত্যুকে অনিবার্য জেনে মেনে নিন আর জীবনে ভালো কিছু করার দিকে মন দিন। বার্ধক্যকে দেখুন অভিজ্ঞতা আর প্রজ্ঞার সময় হিসেবে। ভালোবাসা হারানোর ভয়, নিজেকে ভালোবাসতে শিখুন আগে। মোট কথা হলো, মনটাকে ভয় দিয়ে ভর্তি না রেখে আপনার যে সুনির্দিষ্ট লক্ষ্য, যে পরিকল্পনা, সেটা দিয়ে ভরিয়ে রাখুন। ইচ্ছাশক্তি ব্যবহার করে ভয়কে রুখে দিন। আর সবশেষে আত্মবিশ্লেষণ আর সুযোগের সদ্ব্যবহারের কথাও বলেছেন। হ্যাঁ, হিল বছরে অন্তত একবার নিজের কাজ, নিজের অগ্রগতি নিয়ে আত্মবিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন। বইতে কিছু প্রশ্নও দিয়ে দিয়েছেন সেলফ অ্যানালিসিসের জন্য। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা খুব জরুরি। আর সুযোগ, তিনি তার সময়ে আমেরিকার প্রেক্ষাপটে অনেক সুযোগের কথা বলেছিলেন, বাকস্বাধীনতা, উদ্যোগ নেওয়ার স্বাধীনতা ইত্যাদি। কিন্তু আসল কথাটা হলো, সুযোগ কিন্তু সব জায়গাতেই থাকে, যদি সেটা দেখার মতো চোখ থাকে। আর সাফল্যের জন্য তিনি একটা ফর্মুলার কথা বলেছেন, QQS, কোয়ালিটি, কোয়ান্টিটি আর স্পিরিট অফ কোঅপারেশন। মানে উৎকৃষ্ট মানের সেবা বা কাজ সঠিক পরিমাণে এবং সহযোগিতার মনোভাব নিয়ে করতে হবে। দারুণ। তাহলে পুরো আলোচনার নির্যাস হিসাবে কি বলা যায়? ব্যাপারটা কি শুধু টাকা উপার্জন নিয়ে নয়, বরং একটা শক্তিশালী মানসিকতা তৈরি করা নিয়ে? একদম, আমার তো তাই মনে হয়। মানসিকতায় আসল চাবিকাঠি। ওই যে তীব্র আকাঙ্ক্ষা, দৃঢ় বিশ্বাস, হার না মানা অধ্যবসায়, পরিষ্কার পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ভয়কে জয় করার সাহস, এগুলোই হলো আসল সম্পদ অর্জনের মূল ভিত্তি। হিলের সেই গোপন রহস্য হয়তো এটাই, নিজের চিন্তার জগৎটাকে, নিজের মনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা। সত্যিই তাই। হয়তো সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা পয়সা নয়, বরং নিজের মন আর নিজের ভাগ্যকে নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতাই আসল। আজকের এই আলোচনা থেকে পাওয়া ধারণাগুলো যদি কাউকে নিজের ভেতরের সেই জ্বলন্ত আকাঙ্ক্ষার দিকে আজই একটা ছোট্ট পদক্ষেপ নিতেও একটু উৎসাহিত করে, তাহলেই এই পর্যালোচনার উদ্দেশ্য সফল হবে।